আরে বেবি, রাগ করছো কেন? আমি কি বলেছি যাব না? তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু না। চলো চলো, একদিন রেস্টুরেন্টে অফ থাকলে কিছু হবে না। ক্যামেলিয়া হেসে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। ইসরাত চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। লজ্জা শরম নেই এই মেয়ের। আবার মাথায় আসলো, এটা তো নর্মাল বিষয়, এরা তো রাস্তায় দাঁড়িয়ে লিপকিস পর্যন্ত করে। সৈয়দ বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ ড্রয়িং রুম থেকে চলে যেতে চাইলো। হেলাল সাহেব ডেকে উঠলেন। নুসরাতের চোয়াল ঝুলে পড়ল। এখন আবার ডাকছেন কেন? হৃৎপিণ্ডের গতি ধুপ ধুপ করে বেড়ে গেল। মনে মনে দোয়া ইউনুস পড়ে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়ালো। আরস তোমার সাথে কি করেছে? নুসরাতের ভ্রু কুঁচকে গেল। আরশ তার সাথে কি করবে? সে তো করে এসেছে আরশের সাথে কত কিছু। কপালে ভাঁজ ফেলিয়ে ড্রয়িং রুমের চারিদিকে তাকালো। সবার মুখ থমথমে, মুখ দেখে বোঝা যাচ্ছে বিরাট কিছু ঘটেছে। নুসরাত মেহরুন্নিসার দিকে তাকালো। মেহরুন্নিসা শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন। নুসরাতকে তার দিকে তাকাতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলেন কি। নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বলল। হেলাল সাহেব উত্তরের আশায় নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছেন। আব্বা, ও কি কইব? ওকে কিছু কইতে পারবো এখন? তোমার পোলা ওরে কিডন্যাপ কইরা নিয়ে গেছে, নিজের মুখে কইতে ওর কষ্ট হইব না? নুসরাত বুঝলো মেহরুন্নিসা বাড়িতে আরেকটা গন্ডগোল পাকিয়েছেন। ভালো হয়েছে গন্ডগোল পাকানোই, তার জন্যই ভালো। তার কাজ সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে নুসরাত নিজের মুখ কাদো কাদো করে দুহাত মেলে জড়িয়ে ধরলো মেহরুন্নিসাকে। কানে কানে জিজ্ঞেস করলো, কি বলছে দাদা? মেহরুন্নিসা শাড়ির কোনা দিয়ে মুখের এক পাশ ঢেকে বললেন, কইছে তোরে কিডন্যাপ কইরা নিয়ে গেছে। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। মেহরুন্নিসার গলা জড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করলো। চোখ চেপে ধরে রাখলো মেহরুন্নিসার কাঁধে। নুসরাতের ঠোঁটে হাসি, কিন্তু মুখ দিয়ে হু হু করে কান্না করার মতো করলো, যা শুনতে করুণ শোনালো। 5 মিনিট পর আরশ বাড়িতে আসলো। নুসরাতকে কান্না করতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আরশকে খেয়াল করতেই হেলাল সাহেব তেড়ে গেলেন আরশের দিকে। ইরহাম এসে হেলাল সাহেবকে পেছন থেকে জাপটে ধরলো। শুয়োরের বাচ্চা, তুই আমাকে বললে তোর বিয়ে দিতাম না ওর সাথে? তুই কুত্তার বাচ্চা, জোর করে বিয়ে করেছিস কেন? গুন্ডা হয়েছিস তুই? আরশের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হেলাল সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে সবার দিকে তাকালো। বাড়ির সবাই তার দিকে রুষ্ট চোখে তাকিয়ে আছে। শুধুমাত্র নাজমিন বেগম তার দিকে না তাকিয়ে নুসরাতের দিকে খ্যাপা বাঘিনীর মতো তাকিয়ে আছেন। তোকে বলেছিলাম তোর কোনো পছন্দ থাকলে বলতি, তুই তো বললি পছন্দ আছে। আমি তো তোর পছন্দের কথা মেনে নিয়েছি, তাহলে তুই তোলে নিয়ে বিয়ে করতে গেলি কেন রামছাগলের বাচ্চা? তোকে কি বিয়ে দিব না বলছি আমরা? আরশ কিছু বলতে যাবে, হেলাল সাহেব বললেন, চুপ! আর একটা কথা না। বিয়ে করেছো জোর করে, খুব ভালো কাজ করছো। এখন যা করার আমরা করব, তুমি শুধু চুপচাপ আমাদের কথা শুনবে। আরশ দাঁতে দাঁত পিষে কটমট শব্দ করলো। নুসরাতের দিকে ক্ষুব্ধ দৃষ্টি তাক করলো। নুসরাত মেহরুন্নিসার কাঁধ থেকে মাথা তুলে আরশের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরশকে বুড়ো আঙ্গুল দেখালো উল্টো করে। তারপর দু হাত মেহরুন্নিসার গলার পাশ দিয়ে নিয়ে এসে মিডল ফিঙ্গার দেখালো। ঠোঁট উপরের দিকে তুলে মিচকে শয়তানের মতো হাসলো। নুসরাতের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ন্যাকা কান্না জুড়ে দিল। আরশ রাগে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটলো, রাগ ব্যালেন্স করার জন্য। না হলে রাগ সামলানো মুশকিল হবে। হেলাল সাহেব আরশকে ধমকে উঠলেন, এত বড় কাজ করে তোর হয়নি, আবার ওকে ধমকাচ্ছিস? তোর লজ্জা করছে না? এই চোখ নামা নিচের দিকে। নুসরাতের দিকে এভাবে তাকাবি না। আমি ভিকটিম, তোমরা কেউ কেন বিশ্বাস করছো না? ও আমি জোর করে বিয়ে করেছে, আমি বিয়ে করিনি ওকে। তোমরা ভিকটিমকে অপরাধী ভাবছো, আর অপরাধীকে ভিকটিম ভাবছো। আমাকে সহানুভূতি না দেখিয়ে ওকে সহানুভূতি দেখাচ্ছ। নুসরাত হু হু করে কান্নার সাউন্ড আরো বাড়িয়ে দিল। আরো সাহা হয়ে গেল এর অভিনয় দেখে। নুসরাতের চোখ বেয়ে টপাটপ পানি পড়ছে, যা গাল বেয়ে নেমে যাচ্ছে চিবুকে। চোখে পানি আনলো কিভাবে এটা? আরশ নুসরাতের দিকে হা হয়ে তাকালো। ও তোকে বিয়ে করবে কিভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস? তোকে জোর করে ও বিয়ে করবে কিভাবে আমাকে বোঝা। আরশ মিথ্যে বললে গুছিয়ে বলতে হয়। আমার কথা শুনেই তো বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। আরশের রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে হলো। সবাই মিথ্যে কথা বিশ্বাস করে বসে আছে কেন? হয়েছে, আর নাটক করতে হবে না। আমরা বুঝতে পারছি কে ভিকটিম আর কে অপরাধী। এবার মেইন পয়েন্টে আসি। বিয়ে করে নিয়েছো, ভালো কথা। একদিন করার ছিল, আজ করে নিয়েছো, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জানিয়ে বিয়ে করলে আমরা কি বাধা দিতাম? তোমাদের ভাইদের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রেখেছি এই পর্যন্ত? সব পূরণ করছি, তাহলে এটাও করতাম পূর্ণ। এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন তো ছিল না। বিয়ে করে নিয়েছে বলে এখন তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। যাও যাও, যে যা রুমে যাও। আমি এদের নিয়ে ভেবে জানাবো কি করা যায় এদের। একজন থেকে আরেকজন 2 কাঠি উপরে।
আর এসব ভালো লাগছে না, প্রতিদিন তোমাদের ঢং শরীর খারাপ করছে। নুসরাত নিজের কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। এমনভাবে হাঁটলো যেন কেউ ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে। সে প্রচুর শোকাহত আরশের এই অদ্ভুত আচরণের জন্য। আরশের পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখের কোণে জমায়িত পানি বুড়ো আঙ্গুল দিয়ে মুছল। তর্জনী আঙ্গুলের সাহায্যে বুড়ো আঙ্গুলে লেগে থাকা জল টোকা মেরে দূরে ফেলল। এমনভাবে ফেলে দিল যেন চোখের পানি না, নিকৃষ্ট কোনো জিনিস ফেলে দিচ্ছে। আরশের কানে তার কথা যায় সেভাবে সাউন্ড রেখে সতর্ক গলায় বলল, কি যেন বলছিলেন? মুখের মতো মনও কালো। এইরকম কিছু বলেছিলেন। হোয়াট এভার, যাই বলেন, এখন থেকে ওই মন কালোর বহিঃপ্রকাশ ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। আপনার জীবন যদি টানা টানা না করে ছাড়ি, আমার নাম বদলে দেবেন মিস্টার আরশ হেলাল। নুসরাত গা চালানো কথা বলে হাসল, মুখ দিয়ে চুকচুক শব্দ করলো, ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল, উফ জামা, এভাবে তাকাবেন না। ওই যে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এখানে ধক করে ওঠে। আরশ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। নুসরাত অভিনয় করে বলল, আমাকে মারতে ইচ্ছে করছে। উফ, মারতে পারবেন না, আপনার হাত পা তো বাঁধা। মারবেন কিভাবে, শালার অভদ্রতা। বাগাতেল গার্ডেন প্যারিসের একটি ঐতিহাসিক এবং সুন্দর বাগান, যা বাগাতেল প্রাসাদের পাশে অবস্থিত। এটি বুট সদভদ পার্কের মধ্যে এবং প্যারিসের পশ্চিম অংশে অবস্থিত। বাগাতেল গার্ডেনটি তার সুবিন্যস্ত ফুলের বাগান, সজ্জিত লন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রোজের গাছ রয়েছে, যার মধ্যে 10,000-এরও বেশি রোজ ফুলের জাত রয়েছে। এই বাগানে ঋতুভিত্তিক ফুলের সমাহার দেখা যায়, যেমন টিউলিপ, পপি এবং অন্যান্য রঙিন ফুল। বাগানে বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং ঝোপঝাড় রয়েছে, যা সবুজ পরিবেশ সৃষ্টি করে। ছোট ছোট রাস্তা, পাথরের পথ এবং বনভূমি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুদৃশ্য এলাকা রয়েছে। বাগাতেল বাগানটিতে বেশ কয়েকটি ছোট পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানের মধ্যে একটি ছোট প্রাসাদ রয়েছে, যা 18 শতকের নব্য ক্লাসিক্যাল আর্কিটেকচারে তৈরি। প্রাসাদটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং একসময় এটি রাজার সময় কাটানোর স্থান ছিল। বাগাতেল গার্ডেনে বছরে একাধিক ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো রোজ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়, জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগানটিতে হাঁটার জন্য অনেক সুন্দর পথ রয়েছে, যেখানে আপনি শান্তভাবে সময় কাটাতে পারেন। বাগাতেল গার্ডেন তার শান্ত সবুজ পরিবেশ এবং অসংখ্য ফুলের কারণে প্যারিসে একটি জনপ্রিয় স্থান। ক্যামেলিয়া এতক্ষণ ধরে বাগাতেল গার্ডেন সম্পর্কে ইসরাতকে জানাচ্ছিল। ইসরাত একজন নীরব শ্রোতা হিসেবে ক্যামেলিয়ার কাছ থেকে বাগাতেল গার্ডেন সম্পর্কে শুনছিল। ক্যামেলিয়ার কথার মাঝখানে কোনো কথা বলল না। ক্যামেলিয়া ইসরাতের মতো এমন নীরব শ্রোতা পেয়ে প্রচুর খুশি। তার হাসি হাসি মুখ দেখে বোঝাই যাচ্ছে। ক্যামেলিয়া রাস্তার মাঝখানে হাঁটছে, এক পাশে লিও ক্যামেলিয়ার হাত ধরে হাঁটছে, আর আরেক পাশে ক্যামেলিয়ার হাত ধরে ইসরাত হাঁটছে। ইসরাত যে পাশ দিয়ে হাঁটছিল, ওই পাশ দিয়ে লোকজন চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে ইসরাতের ধাক্কা লাগলো। ইসরাত পেছন ফিরে তাকালো। লোকটির দিকে না তাকিয়ে চোখ নিচের দিকে রেখে বলল, আই এম সরি মিস্টার। ইসরাত চোখ উপরে তুলে তাকাতেই অবাক হয়ে গেল। ইসরাতের মতো ও পাশের ব্যক্তিটি ইসরাতকে এখানে দেখে সমান অবাক হলো। ইসরাত নিজের অবাকতা নিজের ভেতর রেখে আবারও সরি বলল লোকটিকে। এমন আচরণ করলো লোকটিকে সে জীবনেও দেখেনি, ওনাকে এই প্রথম দেখেছে। ইসরাতের দিকে অবাক হয়ে তাকালো জাইন। ইসরাত এখানে কিভাবে আসলো? মনের প্রশ্ন আসলেও মুখে জিজ্ঞেস করার পূর্বেই ইসরাতের থেকে খাটো একটি মেয়ে এসে ইসরাতের বাহু ধরে টেনে নিয়ে গেল। জাইনের নাম ধরে পেছন থেকে একটি মেয়ে ডেকে উঠল। জাইন মেয়েটার দিকে যেতে নিয়ে পেছনে ফিরে বারবার চেয়ে তাকালো কেউ একজনকে দেখার প্রতীক্ষায়। মনের ভেতর প্রশ্ন উকি ঝুঁকি দিল, ইসরাত এখানে কি করছে? কিন্তু ইসরাত জাইনের দিকে দ্বিতীয়বার ফিরে তাকালো না। ফিরে তাকালে দেখতে পেত এক সুদর্শন যুবক তার পানে দৃষ্টি দিয়ে আছে। যুবকের সেই কোমল দৃষ্টিতে অনেক কিছু জানার বহিঃপ্রকাশ ঘটছে। এই দাঁড়া, আমার কথা আছে তোর সাথে। নুসরাতকে রুমে দরজা লাগাতে দেখে আরো চিৎকার করে বলল, এই দরজা লাগাবি না, হাত ভেঙে দিব দরজা লাগালে। বলছি না কথা আছে আমার তোর সাথে। আরশ চিৎকার করে নুসরাতকে শাসালো। নুসরাত শুনতে পেল, তারপর মুখ গম্ভীর করে রুমের দরজা আরশের মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল।
আরও হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করলো, বড় বড় পা ফেলে নিজের রুমে প্রবেশ করলো। নিজের রুমে দরজার শব্দ করে লাগালো। নুসরাতের ওপরের রাগ দরজায় প্রকাশ করছে। রুমে ঢুকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে দৌড়ালো। শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না, তাই এখন শাওয়ার নেওয়া জরুরি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতে নিজের করা কাণ্ড কারখানা। রাগে ঘুষি মারল ওয়াশরুমের দেওয়ালে। ঘুষি মেরে দেওয়ালে নিজে হাতে ব্যথা পেল আরশ। দেওয়ালে 2 হাত ভর দিয়ে চোখ খুলল। দেওয়ালে ভর দেওয়ার জন্য কৃত্রিম জিম করা পেশিগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। টোকা দিলেই মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আরশ আবারও চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগে বিবাহ করা তার বিবাহিত স্ত্রীর মুখ, যে তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসছে। শাওয়ার অফ করে আরশ 2 হাতের তালু দিয়ে মুখ থেকে পানি মুছে নিল। বাথটাবের ওপর বসে 2 হাতের মুঠোয় চুল চেপে ধরল। এত মাথা ব্যথা, শরীরে ব্যথা আর বুকে টনটনে ব্যথা অনুভব হচ্ছে কেন? এই কেন এর উত্তর নেই আরশের কাছে, হয়তোবা আছে। একটু মনের ভেতর খোঁজ নিলে হয়তো এই কেন এর উত্তর পেয়ে যেত। বিশাল দেহি পুরুষটা যদি বোকামি না করত, যদি একটু নিজেকে সামাল দিত, নিজে আর একটু ধৈর্য ধরত, তাহলে ভবিষ্যতে এরকম ভোগান্তি পোহাতে হতো না। সুন্দর নির্মল পরিবেশ, যেখানে চিন্তারা মানুষকে স্পর্শ করতে পারে না। জীবনে সকল চিন্তা একপাশে রেখে এখানে কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করা যায়। বাগাতিল গার্ডেনে এমন অহরহ মানুষ আছে যারা দৈনিক জীবনে অতিষ্ঠ হয়ে বাগাতিল গার্ডেনে এসেছে কিছুক্ষণ নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য, নিজেকে ফুলের সমারোহের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ইসরাত এক দৃষ্টে ফুলের বাগানের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। ইসরাত অন্যমনস্ক ছিল, তাই ফোনের রিংটনের শব্দে একটু কেঁপে উঠল। ফুলের দিক থেকে চোখ সরিয়ে এনে মোবাইলের দিকে দৃষ্টি ফেলল। নুসরাত ভিডিও কল দিয়েছে। অলস ভঙ্গিতে ফোন ধরে সামনের ফুলের ঝুড়ির সাথে লাগিয়ে রাখলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নুসরাত সালাম টেনে টেনে করে ইসরাতের দিকে তাকালো। মুখ আজ অন্য দিনের তুলনায় গম্ভীর। ইসরাত কিছুটা অবাক হলো। নুসরাতের মুখ গম্ভীর, হাসি নেই। এটা হতেই পারে না। আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মুখ ফাটা কলসির মতো বানিয়ে রেখেছিস কেন? নুসরাত শ্বাস ফেলল। তার কিছু ভালো লাগছে না। চাঁদের দিকে চোখ রেখে হাঁপ ছাড়লো। ইসরাতের কথায় উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, তুই দেশে আসবি কবে? আমার একা একা ভালো লাগে না। এখন না, কয়েকদিন যাক, তারপর আসবো। ইসরাতের কাছে মনে হলো কিছু তো গন্ডগোল হয়েছে বাড়িতে, না হলে নুসরাত এতক্ষণ এত কথা বলতো, তাকে কথা বলার সুযোগই দিত না। ইসরাত আশপাশ তাকিয়ে একবার দেখলো ক্যামেলিয়া আর লিও আসছে কিনা, কিন্তু তাদের এখানে নামগন্ধ নেই। তারা গরম খাবার আনতে গিয়েছে এই ঠান্ডা পরিবেশে খাওয়ার জন্য। বাড়িতে কিছু হয়েছে? আরে না বোন, বাড়িতে কিছু হয়নি। আমি একটা কাজ করে ফেলেছি। কি? নুসরাত মুখ কাদো কাদো করে ইসরাতের দিকে তাকালো। ইসরাত উত্তর জানার জন্য নুসরাতের দৃষ্টি পানে তাকিয়ে আছে। নুসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া এসে ইসরাতকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। ওহ ইসরাইট, তুমি কি আমাদের মিস করেছো? আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই তো কিছুক্ষণ হলো গেলে, এর মধ্যে মিস করা শুরু করেছো? ওহে বালিকা, তুমি কেন বোঝো না? তোমাকে ছাড়া আমার এখন এক মুহূর্তে একা থাকতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে তোমাকে প্যাকেট করে নিজের সাথে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য। ক্যামেলিয়ার এত কথা বলতে দেখে নুসরাত বিরক্ত হলো। এত কথা বলছে কেন? নিজে কথা বলবে ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে কথা বলার সুযোগ তো করে দিবে। ক্যামেলিয়া কথা বলতে বলতে ফলের ঝুড়ির দিকে চোখ গেল। ইসরাতের মতো দেখতে একটা মেয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ শি? ওহো, পরিচয় করাতেই ভুলে গিয়েছি। শি ইজ মাই সিস্টার নুসরাত। আর নুসরাত, আমি যেখানে কাজ করি সেখানে ওনার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়া অমায়িক হেসে নুসরাতকে জিজ্ঞেস করলো, হ্যালো গার্ল, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? I am also fine, darling. It's right. Your sister exactly looks like you. ওহ রিয়েলি? Yeah. নুসরাত নিজে কথা বলতে না পেরে বিরক্ত হলো। ইসরাতকে পরে কল দিবে বলে ফোন রেখে দিল। ইসরাতকে নিয়ে ক্যামেলিয়া জলাশয়ের আশপাশে গেল হাঁটার জন্য, সাথে ইসরাতকে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। ক্যামেলিয়ার বয়স 32 হওয়ার পরও তাকে 18 বছরের যুবতীদের মতোই মনে হয়। তার হাইট কম, তার উপর সে হাঁটু সমান ফ্রক পরায় দেখতে কিছুটা বাচ্চাদের মতো লাগে।
ক্যামেলিয়ার পাশে ইসরাত দাঁড়ালে ইসরাতের কাছে নিজেকে বয়স্ক মনে হয়। ইসরাত আশপাশ দেখছিল, তখন চোখ পড়ল জলাশয় থেকে কিছুটা দূরে জাইনের ওপর, যে চুপচাপ মেট্রেসের ওপর বসে আছে, আর তার সামনে শর্ট স্কার্ট আর স্কিনি টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, যে জাইনের সাথে কথা বলছে। আর জাইন মোবাইল দেখে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর হ্যাঁ না করছে। ইসরাত চোখ ফিরিয়ে এনে ক্যামেলিয়ার দিকে তাকালো, যে ক্যামেরা দিয়ে টিউলিপ, লিলি, ক্যামেলিয়া ফুলের ফটো তুলছে। ইসরাত তার দিকে তাকাতেই ইসরাতের দিকে ক্যামেরা করে ক্যামেলিয়া তারও ফটো দু একটা তুললো। ক্যামেলিয়াকে ফটো তুলতে দেখে ইসরাত নিজের মুখে হাত দিয়ে ঢেকে ফেললো। ইসরাত মুখ ঢাকার আগেই ক্যামেলিয়া ফটো তুলতে পেরে হালকা হাসলো। ইসরাত জাইনের দিক থেকে চোখ সরাতেই জাইন ইসরাতের দিকে চোখ রাখলো। 10 হাত দূরে বসে ইসরাতকে চিনতে তার মোটেও অসুবিধে হলো না। ক্যামেলিয়া ফটো তোলা শেষে ইসরাতকে বগল দাবা করে নিয়ে অন্যদিকে চলে গেল। ইসরাত যেদিক দিয়ে গেল জাইন সেদিক দিয়ে তাকিয়ে রইল। ইসরাত বাগাতেল গার্ডেন থেকে ফিরে এসে নুসরাতকে ভিডিও কল দিল। নুসরাত কল ধরল না। ইসরাত ফোন সোফার উপর রেখে রাতের রান্নার জন্য কিচেনে গেল। নুসরাত কল দেখলে এমনিতেই ব্যাক করবে। জাইন 7টার দিকে অ্যাপার্টমেন্টে ফিরে আসলো। নুসরাত কিচেন থেকে দরজা খোলার আওয়াজ পেল, তারপরও এসে দেখে গেল না কে এসছে। জাইন নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে ড্রয়িং রুমে বসলো। কিচেনে টুকটাক শব্দ হচ্ছিল, ইসরাত রান্না করার জন্য। জাইন একবার কিচেনের দিকে তাকিয়ে আবারও চুপচাপ বসে রইল। অস্বস্তি একপাশে ফেলে ইসরাতকে ডাক দিল। ইসরাত ডাক শুনেও প্রতি উত্তর করার প্রয়োজন বোধ করল না। জাইন সোফা থেকে উঠে নিজে গিয়ে কিচেনের সামনে দাঁড়ালো। ইসরাত বুঝলো জাইন উঠে এসে তার পেছনে দাঁড়িয়ে আছে, তবুও সে নিজের কাজ করা জারি রাখলো। ডাক দিচ্ছি, শুনতে পাচ্ছ না? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। জাইন ঠান্ডা মাথার মানুষ, এসব ছোটখাটো কথায় সে রাগ করে না। ইসরাতের নির্লিপ্ত কথা গিলে নিল চুপচাপ নিজের ভেতরে। ইসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজ বাইরে যাদের সাথে গিয়েছিল তাদের তুমি জানো? আপনাকে বলতে ইচ্ছুক নই। জাইন বিরক্তির দৃষ্টিতে ইসরাতের দিকে তাকালো। একটা সিম্পল প্রশ্নে সিম্পল উত্তর দিয়ে দিলেই হয়, এত কুল হওয়ার কি দরকার? ইসরাত টমেটো স্লাইস মুখে ঢুকিয়ে জাইনকে দরজার সামনে থেকে সরতে বলল। জাইন সরল না, ঘাড় তাড়ার মতো দাঁড়িয়ে রইল। তার প্রশ্নের উত্তর দেয়নি, সেও এখন এখান থেকে সরবে না। ইসরাত জাইনের মুখের ভাবমূর্তি দেখে বুঝলো এখান থেকে সরবে না। জাইনের পাশ কাটিয়ে যেতে হলে তার শরীরের সাথে স্পর্শ লাগবে। ইসরাতের কি করার? সরবে না যখন, তখন গায়ের সাথে গা লাগিয়ে পাশ কাটাতেই হবে। ইসরাত দরজার সাথে পিঠ ঠেকিয়ে আলগোছে বের হয়ে যেতে চাইলো, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির সাথে শরীর লাগবে না এটা কিভাবে হয়? কিছুটা শরীরের সাথে শরীরের স্পর্শ লাগলো, তবুও জাইন প্রতিক্রিয়াবিহীন কিচেনের দরজায় দাঁড়িয়ে রইল। কিন্তু ইসরাতের শির দ্বারা বেয়ে শিশির অনুভূতি বয়ে গেল। ফোনের শব্দ শুনে সে কিচেন থেকে এসেছে। সোফার উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই নুসরাতের গম্ভীর মুখ ভেসে উঠল মোবাইলে। ইসরাতের পানি পিপাসা পাওয়ায় কল লাউড স্পিকারে রেখে পানির গ্লাস আনতে গেল। গ্লাস নিতে গিয়ে বলল, তখন কি বলতে চাইছিলি বল, আমি শুনছি। আমি একটা কাজ করে ফেলেছি, তোকে বলিনি? কি এমন কাজ করলি যা আমাকে না বলে করেছিস? শুভ কাজ করে ফেলেছি। ইসরাত পানির গ্লাসে পানি ঢেলে পানি মুখে দেওয়ার আগে জিজ্ঞেস করলো, কি এমন শুভ কাজ করলি আমিও শুনি, শুনে নিজেকে ধন্য করি। শখ নিতে পারবি তো? ঢং না করে বল তো কি করেছিস। আমি সবসময় প্রিপেয়ার থাকি এসব ছোটখাটো শখ খাওয়ার জন্য, এইসব আমার জন্য কিছুই না। নুসরাত গলা পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে বলল, আরে শারীরিক কিডন্যাপ কইরা বিয়া কইরা ফালাইছি। ইসরাতের মুখের ভেতর থেকে পানি ছিটকে বের হলো। মোবাইলের দিকে চোখ বড় বড় করে চাইলো, দেখে মনে হলো ইসরাতের চোখ খুলে বের হয়ে আসবে। লাউড স্পিকার থাকায় কিচেন থেকে জাইন এতক্ষণ শুনছিল নুসরাতের কথা। যখন আরশের কথা শুনলো, হাতে চামচ নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো স্পষ্ট সব শোনার জন্য। আরশকে নুসরাত কিডন্যাপ করে বিয়ে করেছে শুনে ইসরাত আর জাইন একসাথে চিৎকার করে উঠল, কি? নুসরাত বোকা হাসলো। জাইন চামচ হাতে নিয়ে এসে বসলো ইসরাতের কাছে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইমাত্র কি বললে, আবার বলো। আরে দুলা ভাই, আপনি রান্না করছিলেন বুঝি? নুসরাত, এখন ঢং করা বাদ দিয়ে আরশের সাথে কি করেছে সেটা বলো। এই তো যা শুনেছেন তাই করেছি, কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছি। ইসরাত আর জাইন দুজনের দিকে তাকিয়ে নুসরাতের দিকে বিস্ফারিত নজরে তাকালো। আরশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে দুলা ভাই বোঝেন না কেন? কিডন্যাপ করেছি, কিডন্যাপ। তুই এই কথা এখন জানাচ্ছিস, আগে জানালি না কেন? এই গাধি, এসব তুই করেছিস, জানিয়েছিলি আমায়? এটা আবার জানানোর কি? ইসরাত নিজের মাথায় থাপ্পড় মারল।
এই মেন্টাল এটা কি করেছে? কিভাবে বিয়ে করলি? জি ভাবি, ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। নুসরাত, তুমি তো সিরিয়াস মোমেন্টে ভাই ভাবে লাগিয়ে রেখেছ। তোমার আমাদের দেখে কি ফান করছে মনে হচ্ছে? কি হচ্ছে? ফার্স্ট টু লাস্ট বড় একটা পয়েন্টও যেন মিস না যায়। নুসরাত গতকাল রাত থেকে শুরু করে আজ রাত পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। জাইন চামচ মুখের কাছে নিয়ে বলল, যা বুঝলাম দুজনের সমান দোষ, কিন্তু আরশের তোমাকে এটা বলা ঠিক হয়নি। এভাবে বলে তুমি অবশ্যই হার্ট হয়েছ। এই আমি কারোর কথায় হার্ট হই না। যখন আমার নিজের ইচ্ছে হবে কষ্ট পেতে, তখন আমি কষ্ট পাই। আসলে ওই ব্যাটা আমাকে ইগো দেখায়, নিজেকে মনে করে খুব সুন্দর। আসলে ওকে তো কালা বান্দরের মতো লাগে, তাই না বড় ভাইয়া? ও না, দুলা ভাই। জাইন মাথা নাড়িয়ে হালকা হাসলো। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসলো। জাইন ওহ নো বলে কিচেনে দৌড়ালো। গ্যাস থেকে তরকারি নামিয়ে সিঙ্কে রাখলো। তরকারি পুড়ে গিয়ে পুরো কিচেনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নুসরাত ইসরাতের থেকে বিদায় নিল। রাত 12টা বাজতে চললো, সে এখন ঘুমাবে। ইসরাতও বিদায় জানালো, আর ওখানে কি কি হয় তার আপডেট দিতে বলল। নুসরাত এসি বন্ধ করে সিলিং ফ্যান অন করে বিছানায় উঠবে, তখন পেটে গুড়গুড় শব্দ হলো। দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে, তাই দুপুর আর রাতের খাবার এখনো না খাওয়া। রুমে দরজা খুলে বের হতেই আকস্মিক ধাক্কা লাগায় পায়ের সাথে পা প্যাচ লেগে নুসরাত মেঝেতে উল্টে পড়ল। অন্ধকারের মাঝে নুসরাতের 1 সেকেন্ড সময় লাগলো না যার সাথে তার ধাক্কা লেগেছে সেই লোকটাকে চিনতে। আরশ জানতো এই মেয়ে রাতে চিপস চকলেট আইসক্রিমের ক্রেভিং হয় আর তা খাওয়ার জন্য বের হবে রুম থেকে। আরশ নিজেও জানতো না রুম থেকে বের হতেই তার শিকারকে সে পেয়ে যাবে। নুসরাত মেঝেতে উল্টে পড়ে যাওয়ায় উঠে বসলো। দাঁড়ানোর আগে আরশ নুসরাতের দিকে তাকিয়ে হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসলো। চোখে চোখ রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশকে ঝুঁকে আসতে দেখে নুসরাত উঠে দাঁড়ালো না। নুসরাতের রুমে হালকা নিয়ন আলো দরজার ফাঁক দিয়ে এসে পড়লো আরশের মুখের উপর। নিয়ন আলোয় দেখা গেল আরশের চোখে হাই পাওয়ারের চশমাটা। আরশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নুসরাত নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। পেছন দিকে কিছুটা সরল নিজেদের মধ্যে দূরত্ব আনার জন্য। আরশ সেই দূরত্ব ঘুচিয়ে নুসরাতের দিকে আরেকটু এগিয়ে আসলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরো কিছুটা সরল পেছন দিকে। আরশ নুসরাতের দিকে আরো কিছুটা এগিয়ে গেল। নুসরাত পেছনে সরলে আরশ নুসরাতের আরেকটু কাছ নেয়। নুসরাত আবার পেছনে সরে। এভাবে একটু একটু করে সরতে সরতে নুসরাতের পিঠ রেলিং এর সাথে ঠেকে গেল। আরশ তবুও নুসরাতের দিকে তাকিয়ে থাকলো, চোখ সরালো না 1 সেকেন্ডের জন্য। নুসরাত বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে গেলে আরশ 2 কাঁধ চেপে ধরে রেলিং এর সাথে ধরে রাখলো যাতে নড়াচড়া করতে না পারে। নুসরাত ঠায় হয়ে বসে রইল। যা ইচ্ছে করার করুক, আজ সে কথা বলবে না। নুসরাত নিজের মুখ আরো কিছুটা শক্ত বানালো। আরশ নুসরাতের শান্ত নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। হাত দিয়ে কপালের পাশে থাকা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজলো। নুসরাত রোবটের মতো বসে রইল, কিছু বলল না। আরশ ফিসফিস করে নুসরাতের কানের কাছে বলল, পুরো ফুল প্রুফ প্ল্যানের সাথে মাঠে নেমেছিস, বাহ, আই এম ইমপ্রেসড। তো বিয়ে করেছিস কেন? শাস্তি দেওয়ার জন্য? শাস্তি কি দিবি তুই? আরশ কিছুটা চিন্তা ভাবনা করার ভান করলো, তারপর বলল, দেখবি তুই আমার একটা চুলও বাঁকা করতে পারবি না। নিজে আফসোস করবি কেন আমাকে তুই বিয়ে করতে গেলি। নিজের কাজে নিজে পস্তাবি। নুসরাত, তুই হারবি। নুসরাত এবার একটু শব্দ করে হাসলো। আরশের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা করব? আচ্ছা যাই হোক, আপনি কি ইনডাইরেক্টলি বলছেন আমি আপনার প্রেমে পড়ব? বাহ, তোকে যতটা বোকা ভাবি তুই ততটাও নোস। ইঙ্গিত দিতেই বুঝে গেলি। চ্যালেঞ্জ করলেন, আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। আমি আপনার প্রেমে পড়ব না, এটা লিখে নিন। কিন্তু আপনাকেও আমি একটা চ্যালেঞ্জ করলাম, আপনি আবার প্রেমে পড়বেন। আরে প্রেমে ভালোবেসে ফেলবেন আমায়। আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। আজকের তারিখ নোটপ্যাডে লিখে রাখুন, এটা আপনার জন্য স্মরণীয় হতে যাচ্ছে। আরশ নুসরাতের কানের পাশে চুল গুজে দিয়ে হালকা শব্দ করে হাসলো। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। নুসরাত আরশের কপালের ওপরের চুলে ফু দিয়ে বলল, আই চ্যালেঞ্জ ইউ বেব, আপনার প্রেমে পড়ার আগে আপনি আমার প্রেমে পড়বেন। আরশ কথা শেষ করে নুসরাতের কাছ থেকে সরে গেল। নুসরাত উঠে দাঁড়ালো, পেট গুড়গুড় করছে, একটু কিছু না খেলে হবে না। আরশের পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ির দিকে। আরশ নুসরাত সিঁড়ির দিকে যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। অন্ধকারে শুধু 2 মানব মানবীর অবয়ব দেখা গেল, কিন্তু কার মনোভাব কি তা বোঝা গেল না।
সকাল 9:40। মেহরুন্নিসা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহরুন্নিসার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে নাস্তা করে কিছুক্ষণ শুয়ে বসে আলসি ভঙ্গিতে গেল মেহরুন্নিসার রুমে। মেহরুন্নিসার রুমে যেতে মেহরুন্নিসা বললেন, দরজা জানালা লাগাইয়া আইব। কেন? চুপ কর, যা কইতাছি কর, ও তো জবান চাইস না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল। মেহরুন্নিসা নিজে উঠে গিয়ে জানালার বাহির দিয়ে উকিঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই, তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো মেহরুন্নিসার কাণ্ড কারখানায়। জানালা লাগিয়ে এত উকিঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহরুন্নিসা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে চুপ কর, একটা কথা জানোস না, দেওয়ালেরও কান আছে, তাই ভালো কইরা দেখা লইতাছি কোনটা আবার আমার রুমে আইসা কান লাগাইয়া বইয়া রইছে কিনা। দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কথা মানে কি? জরুরির উপরে যেইটা থাকবো ওইটা কইতাম তোরে। মেহরুন্নিসার এত সতর্কতা দেখে নুসরাত মনে করলো সত্যি হয়তো বা কোনো জরুরি কথা আছে। তাই মেহরুন্নিসার মুখের পানি তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছস? হ্যাঁ, এনেছি তো। একটা গান বাজা। কেন? ইশরাতের বিয়ার নাচ করলাম, আর তুই তো উড়াইয়া নিয়ে বিয়া কইরা ফেলাইছস। তোর বিয়েতে নাচতে পারিনি, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুজন দরজা লাগাইয়া নাচুম। বুড়ি, তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স। আর এটাই তোমার জরুরি কথা? হ, এটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা, আর যেই সেই গান বাজাবি না, ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়ল। সে ডিজে সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। মেহরুন্নিসা নুসরাতের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে থাকলেন। গান বাজানোর জন্য বলাই এ কি সব গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্স স্টেপ দেখে মেহরুন্নিসার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না? আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যাচ্ছে গানের সাথে। মেহরুন্নিসা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্স স্টেপ দেখলো। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘোরাতে যাবে, তখন ঘাড়ের কাছে হাড্ডি মট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহরুন্নিসা নুসরাতের ওপর বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে? মারছো কেন? তোরে বলছি এসব পিরিং টিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। ধুর, এসব গানের কোনো জাত হলো? আমাদের যুগের গান বাজা। তাহলে আগে বলবে তো। দিল পুকারে আजा मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसी में है तू कहाँ मेरे दिल पुकारे आजा मेरे गम के सहारे आजा। মেহরুন্নিসা হাত ওপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহরুন্নিসার দিকে। বুড়ি, তুমি তো সেই নাচ জানো। তোর দাদা তো আমার নাচ দেখে প্রেমে পড়েছিল। ও বাবারে! নুসরাত যখন নিজের রুমে আসলো, চোখ বড় বড় হয়ে গেল। তার রুমে দরজায় ইয়া বড় একটা তালা ঝোলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমে দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়েও দেখলো তালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলো দরজায় ইয়া বড় বড় তালা ঝোলানো। জাইনের রুমও তালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সব কিছু মেলালো। মেহরুন্নিসার এভাবে জানালা লাগিয়ে তাকে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচা, সব তাহলে বুড়ির প্ল্যান করে রেখেছে। ই আল্লাহ, সে বোকা বনে গেল। নুসরাত মাথা চুল টেনে ধরল। এই বুড়ি তাকেও ঘোল খাইয়ে দিল। ইসরাতের রুমের সামনে সে কতক্ষণ মাথা ঘষল। কি করা যায়, কি করা যায়? কোমরে হাত দিয়ে রুমের সামনে পায়চারি করতে লাগলো। কিছু ভাবতে হবে, না হলে বুড়ি তাকে আরশের রুমে ফিট করে দিবে। নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে। তাকে আরশের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি।
এরকম কোনো কালে হতে দেওয়া যাবে না। না মানে না। নুসরাত নিজেকে বলল। মাথা চালা শালি, না হলে দুনিয়ার বাস খাওয়া খাবি। মাথা কাজ করছে না দেখে মাথায় দু একটা থাপ্পড় মারল। হঠাৎ ইরহামের মুখ ভেসে উঠল নুসরাতের মুখের সামনে। হাই, সে তো ভুলে গিয়েছে ইসরাতের রুম গেলে কি হবে। ইরহামের রুম তো তারই রুম। ইরহাম মানে সে, আর সে মানেই তো ইরহাম। একজন থাকলেই হয়। আজ থেকে ওখানেই ডেরা ডালতে হবে। নুসরাত নিজেকে বাহুবা দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল। যেতে যেতে নিজের প্রশংসা করলো।